সবুজের এত রং কখনো কি আগে একসাথে দেখেছেন? বাংলাদেশের বুকে লুকিয়ে আছে এমন একটি শহর যেখানে সকাল শুরু হয় পাখির খোলা হলে আর শেষ হয় পাহাড়ের পিছনে ডুবে যাওয়া সূর্যের আলোয়। এই শহরের প্রতিটা পাতায় প্রতিটা বাতাসে লুকিয়ে আছে ইতিহাস, পরিশ্রম আর এক অদ্ভুত শান্তি। একটা সময় এই অঞ্চলে ব্রিটিশদের হাত ধরেই শুরু হয়েছিল চায়ের চাষ, আর ধীরে ধীরেই গড়ে উঠেছে এই শহর। আজকের এই চায়ের রাজধানী শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল শুধু একটি চা বাগান না, এটা একটা গল্প, প্রকৃতির, মানুষের আর সময়ের সাথে বদলে যাওয়া একটি শহরের গল্প। সকল ব্যস্ততা পিছনে ফেলে চলুন ঘুরে আসি চায়ের রাজ্য শ্রীমঙ্গল থেকে। আজকে ট্যুর ভ্রমণে থাকবে কিভাবে কম খরচে ঘুরে আসা যায় শ্রীমঙ্গল থেকে। তাই চলুন শুরু করি আজকের যাত্রা ঢাকা থেকে শ্রীমঙ্গলের পথে। আজকের যাত্রা শুরু করছি ঢাকার সাইদাবাদ থেকে। ঢাকার সাইদাবাদ থেকে কিছু বাস চলাচল করে শ্রীমঙ্গলের পথে। বাসগুলো হলো হানিফ, শ্যামলী এনার আরও ইত্যাদি কিছু ট্রান্সপোর্ট বাস। বাসগুলোর ভাড়া হলো 580 থেকে 600 টাকা। তবে ভাড়াটা সময়ের পরিবর্তনের সাথে সাথে কিছুটা পরিবর্তন হতে পারে। আমি যাত্রা শুরু করেছিলাম 11টা থেকে 11:30 মধ্যবর্তী সময়ে। আপনারা চাইলে ট্রেন দিয়েও যেতে পারেন, তবে মনে রাখতে হবে ট্রেন দিয়ে গেলে মিনিমাম 1 সপ্তাহ আগেই টিকিট কাটতে হবে। ঢাকা থেকে শ্রীমঙ্গল রুটে চলাচল করে প্রতিদিন মোট 4টা ট্রেন। এর মধ্যে হলো উপবন রাত 8টায়, কালনী এক্সপ্রেস দুপুর 2:55-তে, পারাবত এক্সপ্রেস সকাল 6:40-এ এবং জয়ন্তিকা রাত্রি 11:15-তে। আমার সাজেশন থাকবে এই ট্রেনটাতেই ভ্রমণ করবেন, কারণ এই ট্রেনটাই সকাল সকাল পৌঁছায় শ্রীমঙ্গল। একটা বিষয় খেয়াল রাখবেন, প্রতিটা ট্রেনেরই একদিন বন্ধ থাকে, যেমন পারাবত বন্ধ থাকে মঙ্গলবার, জয়ন্তিকা সোমবার, কালনী শুক্রবার, উপবন বুধবার। তাই আপনার যাত্রার তারিখ ট্রেনের শিডিউলের সাথে মিলিয়ে নেবেন। দীর্ঘক্ষণ পথ চলতে চলতে রাস্তায় হাইওয়ে বিরতি নিলাম। মনে রাখবেন যাত্রা বিরতির রেস্তোরাঁগুলোর দাম বেশি নেই, তাই যাত্রা বিরতিতে কম খাওয়ার চেষ্টা করবেন। তারপর আবারও শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। দীর্ঘ 5 ঘন্টা যাত্রার পরে আল্লাহর রহমতে পৌঁছলাম শ্রীমঙ্গল শহরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি এখন শ্রীমঙ্গল, আর সকাল 6টা বাজে হচ্ছে আমি শ্রীমঙ্গল চলে আসছি। আর এখন আছি আমি রংধনু রেস্টুরেন্টে, আর সকালে নাস্তাটা হচ্ছে এখানেই করব। শ্রীমঙ্গলে এসে যদি হচ্ছে দিনের সকালটা শুরু করেন চা দিয়ে, আশা করি ইনশাল্লাহ আপনার দিনটা ভালো কাটবে, কারণ যেহেতু চায়ের দেশে আসছেন অবশ্যই চাটা ট্রাই করবেন। তো আমাদের হচ্ছে সকালের মেনু ছিল খিচুড়ি, ভুনা খিচুড়ি আর হচ্ছে ডিম। আর খাবারের প্রাইসটা হচ্ছে 70 টাকা। জুমের ফসল আনারস সকালবেলা তারা বিক্রি করতে নিয়ে যাচ্ছে বাজারে। এটা কি আপনার হচ্ছে চাষের ফসল? আনারস কত করে পিস? 50 টাকা পিস। 50 টাকা পিস না? এগুলো হচ্ছে আপনারা কি যে শ্রীমঙ্গলের যে আঁকা বাঁকা পাহাড়, ছোট ছোট টিলা, এগুলোর উপরে কি চাষ করেন? আচ্ছা, এখন এগুলো কি বাজার নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য না? শ্রীমঙ্গল টাউনে। শ্রীমঙ্গল শহরে ঘোরার জন্য গাড়ি রিজার্ভ করে নেবেন, অবশ্যই ভাড়াটা দামাদামি করে নেবেন। কয়জন হলে আপনাদের এখানে এই গাড়ি দিয়ে সুন্দর করে ঘোরা যাবে এবং সারাদিনে কত নির্ভর করে? যেমন মাধবপুর লেক, লাউয়াছড়া, নূরজান, ওই 3টা গেলে 3000 টাকা। আর এমনিতে সারাদিনের জন্য যদি নেন ওই গাড়িগুলো রিজার্ভ করে সারাদিনে পরে আপনার 4000 টাকা। ওইটা আপনার 6 থেকে 7টা স্পটে আপনি ঘুরতে পারবেন। সারাদিন ঘোরাঘুরির জন্য সিএনজি অথবা চাঁদের গাড়ি রিজার্ভ করতে পারেন, তবে সদস্য সংখ্যা বেশি হলে চাঁদের গাড়ি অবশ্যই বেটার। আমাদের শ্রীমঙ্গল ঘোরা যাবে আপনার সিএনজিতে 5 জন, 5 জনে আপনারা ঘুরাতে পারবেন। আর শ্রীমঙ্গল হচ্ছে কি আপনারা মাধবপুর লেক, নূরজান, লাউয়াছড়া, এরপর হচ্ছে বৌদ্ধভূমি, রবার্ট বাগান, এই লোকালগুলো হচ্ছে আপনারা 1600 টাকার ভিতরে। কম বেশ হবে আপনারা 1500 বা 1400 টাকার ভিতরে। কি টাইমের উপরে নির্ভর একই। যদি টাইমটা যদি আপনারা যদি কম কাটান তাহলে ভাড়াটা কমে আসবে 1400, আর টাইমটা যদি বেশি লাগান তাহলে আপনারা 1600 টাকা। আমাদের স্পটগুলো যেহেতু ছিল শহরের কাছাকাছি, তাই 3500 টাকা একটা চাঁদের গাড়ি ভাড়া করে নেই। সময়টা ছিল বিকেল পর্যন্ত, ভাড়া ছিল 3500 টাকা। চাঁদের গাড়ি দিয়ে চলে আসছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। আর এখন হচ্ছে আমরা ভিতরে এক্সপ্লোর করব। যেহেতু বৃষ্টির সিজন হচ্ছে আমরা কিছুটা রিস্ক হয়ে যাবে আমাদের, কারণ হচ্ছে কাদামাটি। এইখান থেকে হচ্ছে এইখানটায় আপনারা হচ্ছে টিকিট করে নেবেন 115 টাকা করে। খুব সকাল সকাল প্রথমেই চলে এলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই জায়গাটা বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি বনভূমির অংশ। বনের ভিতরে প্রবেশের পরেই মনে হলো শহরের শব্দ যেন একদম হারিয়ে গেছে।
প্রবেশের পরে পরেই দেখলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ, এই ছবিটার ব্যানার। এখানে হয়েছিল মানে এই রেল লাইনটাই। তো এটা হচ্ছে একটা হলিউড মুভি। এখানে হচ্ছে আরেকটা ছবি হয়েছিল যেটা হচ্ছে আমার আছে জল। এখানে হচ্ছে এই বোর্ডটা, সাইড বোর্ডটা এখানে টানানো। আসলে এই রেল লাইনটা অসাধারণ সুন্দর। আমার আছে জল এই ছবির স্পটটা থেকে হচ্ছে এদিকে আসবেন, তারপর হচ্ছে যে এই পাশটা দিয়ে হচ্ছে চলে যাবেন ভিতরে। এই পাশটা হচ্ছে খাসিয়াপাড়াটা আছে। তো খাসিয়াপাড়ার ভিতরে যদি আপনি না যান, যে এইখানকার যে সৌন্দর্যটা, এইখানকার যে আদিবাসীগুলো থাকে বনের ভিতরে, এই সৌন্দর্যগুলো আসলে আপনারা উপভোগ করতে পারবেন না। কারণ বনের ভিতরে হচ্ছে কিছু মানুষ থাকে এই প্রকৃতির মধ্যে, আসলে অনেকেরই স্বপ্ন থাকে এরকম জায়গাগুলোতে বসবাস করার জন্য। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দীর্ঘক্ষণ হাঁটছি খাসিয়াপাড়ার উদ্দেশ্যে। ট্রেনের যে হচ্ছে রেল ক্রসিংটা, ওইখান থেকে মোটামুটি 20-25 মিনিট সময় লাগে। এটা হচ্ছে আপনার হাঁটার উপরে ডিপেন্ড করবে। খাসিয়াপাড়ার ভিতরে হচ্ছে যে ছোট ছোট বাচ্চারা থাকে, কারণ যেহেতু বন আশেপাশে হচ্ছে খেলার মাঠ নেই, তো এই জায়গাগুলোতে হচ্ছে তারা খেলাধুলার জন্য, বিনোদন করার জন্য হচ্ছে এই জায়গাগুলো তারা ব্যবহার করে। খাসিয়াপাড়া যাওয়ার আগেই মধ্যে পড়বে হচ্ছে ছোট্ট একটা জিরি। তো বৃষ্টির সিজনে হচ্ছে কাদামাটি, তো কিছুটা হচ্ছে পা স্লিপ কাটতে পারে। তো এখানে হচ্ছে একটা ছোট্ট একটা দড়ি আছে যেটা হচ্ছে ধরার সুবিধা। এদিকে দেখা যায় হচ্ছে পানি এসে এই পাশ দিয়ে হচ্ছে চলে যায়। বন্ধুরা হচ্ছে দীর্ঘক্ষণ এক্সপ্লোর করতে করতে আমরা হচ্ছে লাওয়াছড়া হচ্ছে জাতীয় উদ্যান, এর ভিতরে হচ্ছে আঁকাবাঁকা রাস্তা হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি অলরেডি খাসিয়াপাড়াতে। আর এটা হচ্ছে খাসিয়াপাড়া। তো এইখানে হচ্ছে একটা ছোট্ট দোকানও আছে। এক দিদি হচ্ছে তার ঘরের মধ্যে একটা ছোট দোকান দিয়েছে। এখানে আপনারা যখন গরমের সময় আসবেন, এখান থেকে হচ্ছে চিপস, জুস, বিস্কিট কেনাকাটা করতে পারবেন। আসলে জায়গাটা অনেকটা, গরমের সময় আসলে দেখা যায় অনেক গরম লাগে। তো এখানকার যে আবহাওয়া, এখানকার যে দৃশ্য, টোটালি অসাম একটা ভিউ। আসলে এই জায়গাগুলোতে হচ্ছে যারা বসবাস করে আসলে তারা হচ্ছে আসলেই লাকি। তাদের হচ্ছে গুড লাকের কারণে তারা হচ্ছে এই জায়গাগুলোতে হচ্ছে বসবাস করার একটা সুযোগ পেয়েছে। খাসিয়াপুঞ্জি পাহাড়ি ছোট্ট একটা গ্রাম। এখানে জীবন চলে একটু অন্য নিয়মে। এদের প্রধান জীবিকা পান চাষ, আর তাদের জীবনধারা অনেকটাই প্রকৃতির উপর নির্ভরশীল। খাসিয়াপুঞ্জি শুধু একটি প্রকৃতিময় স্থান নয়, এটি ভিন্ন সংস্কৃতির এক শান্ত জীবনের উদাহরণ। খাসিয়াদের ভাষা, পোশাক, জীবনধারা সবকিছুই আলাদা, কিন্তু প্রকৃতির সাথে তাদের সম্পর্কটা একেবারেই গভীর। লাওয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে আমরা যাত্রা শুরু করি চা বাগানের উদ্দেশ্যে। শ্রীমঙ্গলের এই চা বাগান দেখতে যতটাই সুন্দর, এর পেছনের গল্পটা ঠিক ততটাই কঠিন। প্রতিদিন ভোর থেকেই শুরু হয় শ্রমিকের কাজ। রোদ বৃষ্টি এই সব কিছুর মাঝেই প্রতিনিয়তই তারা তুলে এই সবুজ পাতা। এই চায়ের কাপে আমরা যে স্বাদ পাই, তাদের পেছনে আছে এই পরিশ্রমের গল্প। এই কোলাহল মুক্ত পরিবেশ যেন যে কাউকেই মুগ্ধ করে। বিশেষ করে চা বাগানগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নূরজাহান টি এস্টেট। পুরো শ্রীমঙ্গল জুড়েই শুধু চা বাগান, আর দূর থেকে থাকালে শুধুই মনে হয় সবুজ আর সবুজ। এজন্য আমি সবুজের স্বর্গে চলে আসছি। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময়টা একটু ধীরে চলে। মূলত এগুলো হচ্ছে গ্রিন টি। এই যে পাহাড়ি শ্রমিকরা হচ্ছে যে এইভাবে হচ্ছে চাগুলো উঠায়। এই যে এখানে অসংখ্য হচ্ছে পাখিরা রয়েছে এরকমভাবে। তো জায়গাটা হচ্ছে অসম্ভব সুন্দর। আসলে এই জায়গাগুলোতে হচ্ছে এক্সপ্লোর না করলে বোঝা যায় না যে বাংলাদেশটা কত সুন্দর, বিশেষ করে সিলেটটা কত সুন্দর। চা পাতার ভর্তা করে ভাত রুটি খাবো আমরা, কারণ সংসার চলে না ভাইয়া। ওই যে 178 টাকা মজুরি, এই মজুরিতে খুব কষ্ট হয় আমাদের চলতে। অনেক মিডিয়া আমাদের নিয়ে গেছে, কিন্তু আমাদের বাবু, লাভ হয় না। আপনার ফ্যামিলিতে 5 জন থাকলে একজনেই কাজ করবে, একজন বেশি কাজ করতে পারবে না। একজনেই করবে। একজন না, এটা ব্রিটিশ আমলে যারা মনে করেন যে কারো ফ্যামিলিতে 2 জন যদি চাকরি নিতে পারলো তো 2 জন করলো, আর কারো ফ্যামিলিতে 1 জন চাকরি নিতে পারলো, একজনেই করলো, এরকম। আর এর বেশি আর করা যাবে না। না, নতুন করে হবে না, নতুন করে হবে না। পরিবারের অন্য সদস্যরা তো অন্য কাজ করতে পারে না, একজন যদি রিটায়ার্ড হয় তো দ্বিতীয় জনের
মানে অন্যান্য কাজ তো করতে পারে, ওটা তো বাধা দেয় না। অন্যান্য বাধা দিবে না, মানে অন্যান্য তো কাজই নেই। ও আচ্ছা, যেহেতু ভিতরে থাকে তো চার বাহিরে গিয়ে কিছু করার সুযোগ থাকে না। মানে এইখান থেকে বস্তি এলাকায় গিয়ে কাজ করা যাবে, কিন্তু কাজ থাকলে না করব। তারা এই সমাজে বড়ই অবহেলিত। তারা না পারে ঠিকঠাকভাবে তাদের সন্তানকে মানুষ করতে, না পারে অন্য কোথাও চাকরি কিংবা কাজের সন্ধানে পাঠাতে, কারণ তাদের মধ্যে আহামরি শিক্ষার আলো নেই। তাই তো দিনের পরের দিন তাদের এভাবেই পড়ে থাকতে হয় চা বাগানে, আর চিন্তা করে হয়তো একদিন তাদের পরিশ্রমের মূল্য পাবে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আমরা ছুটলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। বলে রাখি, মাধবপুর লেক নূরজাহান চা বাগান থেকে একটু সামনে, অর্থাৎ বলা যায় এটিও একটি চা বাগান। লেকের আগে গাড়ি প্রবেশ করার জন্য নির্দিষ্ট একটা এন্ট্রি ফি দিতে হয়। এই মুহূর্তে আমি আছি মাধবপুর লেক, আমার পিছনে আছে মাধবপুর লেক। আসলে হচ্ছে এখানে না আসলে জায়গাটা যে কতটা সুন্দর আপনারা বুঝতে পারবেন না। মাধবপুর লেক একটি কৃত্রিম মানুষের তৈরি করা লেক। এই লেকটি তৈরি করা হয়েছিল চা বাগানের প্রয়োজনে, কিন্তু আজ এটি হয়ে উঠেছে প্রকৃতির এক শান্ত আশ্রয়। চারপাশে পাহাড় আর সবুজে ঘেরা এই জায়গাটা সময়কে যেন থামিয়ে দেয় কিছুক্ষণের জন্য। লেকের চারিপাশে ছোট্ট ছোট্ট পাহাড় আর সামনেই স্বচ্ছ পানি, সবকিছু মিলিয়ে এ যেন এক অন্যরকম পরিবেশ। শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে এইটা, মাধবপুর লেক। আসলে না বললেই নয়, এই লেকটা হচ্ছে অসাধারণ একটা জায়গা। কারণ এইখানটায় হচ্ছে মানে দুই পাশে হচ্ছে সারিবদ্ধভাবে চা বাগানগুলো, আর মধ্যে হচ্ছে নীল স্বচ্ছ পানি, আর এগুলো হচ্ছে শাপলাগুলো একদমই স্তরে স্তরে ফুটে আছে। আর এই সিজনটাতে হচ্ছে বিশেষ করে মানে গ্রীষ্ম এবং বর্ষার যে মধ্যে যে সময়টা, এই সময়টাতে হচ্ছে কিছুটা বৃষ্টির সিজন থাকে। আর বৃষ্টি ওয়েদারে যদি ঘুরতে পারেন আসলে আপনার গুড লাক। কত সুন্দরভাবে ফুটে আছে, এগুলো হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। কেউ ছিঁড়বেন না ফুলগুলো, কারণ ফুলগুলোই হচ্ছে এই লেকের সৌন্দর্য। শ্রীমঙ্গলের পাহাড়ি আনারস, এগুলো হচ্ছে 30 টাকা করে। এগুলা পাহাড়ি আনারস আসলে হচ্ছে কীরকম হবে দেখি। এটা হচ্ছে প্রচুর রসালো। মাধবপুর লেক থেকে আবারও যাত্রা শুরু করি আমরা শহরের উদ্দেশ্যে, এবং দুপুরে খাবারের জন্য আমরা চলে যাই রংধনু 7 রং রেস্টুরেন্টে, যেটা সুলতান রিসোর্টের পাশেই অবস্থিত। সুলতান রিসোর্টের সামনে হচ্ছে রংধনু 7 রং রেস্টুরেন্ট। এটাতে দুপুরে হচ্ছে আমরা এখানে 200 টাকা করে কম্বো নেই। এখানে আছে 2 পিস মুরগি, তারপর হচ্ছে ডাল, ভর্তা। দুপুরের খাবারের পর আবারও ছুটে চললাম আদি নীলকণ্ঠ চায়ের উদ্দেশ্যে, যেখানে পাওয়া যায় 7 রঙের চা। এটা শ্রীমঙ্গলের মধ্যে সবচাইতে বিখ্যাত চায়ের দোকান। বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে চায়ের দাম, তবে এখানে যেহেতু মানুষ বেশি হয় সেক্ষেত্রে চায়ের দোকানে আগেই অর্ডারটা দিয়ে রাখবেন। আসলে হচ্ছে যেরকমটা মনে হয়েছিল যে আসলে বিখ্যাত, কিন্তু ওইরকমটা না। তো আরেকটা বিষয় হচ্ছে প্রতিটা লেয়ারে একটা ডিফারেন্ট একটা টেস্ট আছে। প্রথমটা হচ্ছে একটু রেগুলার, পরেরটা একটু ঝাঁঝালো। মানে বিষয়টা হইলো কি যে 75 টাকা প্রাইসটা বেশি হয়ে যায়, আবার আমার কাছে ভালো লাগে না এই চাটা। চায়ের পর্ব শেষ করে আমরা আবারও ছুটে চললাম 71-এর বধ্যভূমির উদ্দেশ্যে। এখানে 1971 সালে স্বাধীনতা সংগ্রামের সময় অগণিত অনেক মানুষ এখানে হচ্ছে মেরে ফেলে রেখেছিল পাকিস্তানি হানাদার বর্বর বাহিনীরা। আসলে এইগুলো হচ্ছে দুঃখজনক। আমাদের হচ্ছে বাঙালি জাতি হিসাবে তাদেরকে আমাদের মনে রাখা উচিত। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে ইতিহাস। 71-এর বধ্যভূমি, যেখানে স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল অনেক মানুষ। এই জায়গাটা শুধু একটি স্থান নয়, এটা আমাদের স্বাধীনতারই একটি অংশ। আজকের ভ্রমণটা শুধুমাত্র একটি ভ্রমণ ছিল না, এটা ছিল প্রকৃতি আর মানুষের সাথে ইতিহাসের এক মিলিত গল্প। আজ আমরা হয়তো চলে যাই, কিন্তু এই সবুজ স্মৃতিগুলো রয়ে যায় আমাদের সাথেই।